আরহাম ছেলেকে সেরেলাক খাইয়ে ফ্রেশ করিয়ে দিয়েছে। এখন তার জরুরি কাজ আছে। এভাবে ছেলেকে কোলে নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। আলিশার এখন ভ্যাকেশন চলছে, তবে আরহামের ভার্সিটি খোলা। সে কখনো কোনো উপায় না পেয়ে ডোরাকে কোলে নিয়ে দ্রুত পা বাড়ালো আলিশার খোঁজে। আলিশার রুমের সামনে এসে আরহাম থামলো। দরজাটা আধ খোলা। ভেবেছিল আলিশা নিশ্চয়ই ভেতরেই আছে, তবে রুমে ঢুকে দেখলো কোথাও আলিশা নেই। সে আর দেরি না করে ধীরে ধীরে পুরো বাড়িটা খুঁজে দেখলো, কিন্তু না, কোথাও আলিশা নেই। এবার যেন আরহামের কপালে বাজ পড়লো। শেষমেশে নীলার রুমে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, নীলা, লিসা কোথায়? ফুতুল তো একটু আগে তার ফ্রেন্ডদের সাথে ঘুরতে গিয়েছে। কথাটা শুনে আরহামের বুকের ভেতরটায় কেমন দক করে উঠল। আলিশা বাড়ির বাইরে গিয়েছে, অথচ একবারও তাকে জানানোর প্রয়োজন বোধ করলো না। অন্তত একবার হলেও তো তাকে জিজ্ঞেস করতে পারত। দেরি না করে সে আলিশার নাম্বারে কল দিল। একবার, দুইবার, তিনবার, কিন্তু না, ওপাশ থেকে কল রিসিভ হচ্ছে না। আরহাম এবার বাড়ির ড্রাইভারকে ফোন করলো। আলিশাকে কোথায় নামিয়েছ? স্যার, ম্যাডাম তো আজ বাড়ির গাড়িই নেননি। এই কথা শুনে যেন আরহামের ভেতরের অস্থিরতা আরও কয়েক গুণ বেড়ে গেল। শেষে মেজাজ হারিয়ে সে পুরো বাড়ি এক দফা চিৎকার চেঁচামেচি করে ফেলেছে। কেন তাকে জানানো হয়নি? বাড়ির সকলে কোথায় ছিল? এদিকে বাবার গলা উঁচু হতে দেখে ডোরার ছোট্ট মুখটা কেমন মিইয়ে গেল। কিছুক্ষণ পর থেকে ডোরাও মায়ের খোঁজে শুরু করলো। মামদাই মামদাই, ইয়াম ইয়াম। আরহাম নিজের রাগটাকে কোনো মতে চেপে রেখে ডোরাকে কুলে নিয়ে গার্ডেনের দিকে চলে গেল। হয়তো খোলা হাওয়ায় থাকলে বাচ্চাটার মনটায় একটু ভালো হবে। এক হাতে ডোরাকে আগলে রেখে অন্য হাতে বারবার আলিশার নাম্বারে কল করে যাচ্ছিল সে, কিন্তু প্রতিবারই একই ফল। আলিশা কল রিসিভ করছে না, বরং সে কল কেটে আরহামকে মেসেজ করলো, ডোন্ট ডিস্টার্ব মি। মেসেজটা পড়তে আরহামের সোয়াল শক্ত হয়ে এলো। আরহামের ফোনে একের পর এক কল দিয়ে যাচ্ছে আরাফ। আজ তার শুটিং ছিল, কিন্তু ডোরাকে একা রেখে যাওয়ার সাহস হলো না তার। আলিশা বাড়ির বাইরে, আর সেও যদি বেরিয়ে যায় তাহলে বাবা মা কাউকে না পেয়ে ছোট মরিচ পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। অনেক কষ্টে একটু আগে হাঁটতে হাঁটতে ডোরাকে ঘুম পাড়িয়েছে সে। এখন আবার বুকের উপর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে ছোট্ট ডোরা। কিন্তু আরহামের চোখে ঘুম তো দূরের কথা, এক ফোঁটা স্বস্তিও নেই। দুশ্চিন্তায় যেন তার মাথাটা ফেটে যাচ্ছে। আলিশা এতক্ষণ কোথায়? বারবার ফোন করেও কোনো লাভ হয়নি। শেষে বাধ্য হয়ে সে নীলাকে দিয়ে কল করিয়েছিল। আশ্চর্যজনকভাবে নীলার ফোন রিসিভ করেছিল আলিশা। সে শুধু এটুকুই বলেছে, আমার ফিরতে দেরি হবে, ডোরার খেয়াল রেখো। তারপর আবার ফোন বন্ধ। এদিকে আরাফের কল এসেই চলেছে। ফোনের স্ক্রিনে বারবার বেশি উঠছে আরাফ ইজ কলিং। স্ক্রিনটার দিকে তাকাতে গত রাতের ঘটনা মনে পড়ে গেল আরহামের। ডোরা তার ফোনটা জোরে আছাড় মেরেছিল, তবে কার্পেটের উপর পড়েছিল বলে তেমন কোনো ক্ষতি হয়নি। তবু স্ক্রিনের এক কোণে ফাটল ধরেছিল। সেই কোণের ভাঙা স্ক্রিনটা বারবার চোখ লাগছিল তার। তাই তাড়াতাড়ি নিজের পার্সোনাল সেক্রেটারি আসিনকে কল করে নতুন একটা ফোন আনিয়ে নিয়েছে সে। প্রায় 2 ঘন্টা পর আলিশা বাড়িতে ফিরল। সে গিয়েছিল মিথির কাজিনের জন্মদিনের পার্টিতে। যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না তার, কিন্তু আজ যেন জেদটাই বেশি কাজ করেছে তার, তাই শেষ পর্যন্ত গিয়েছিল। বাড়িতে পা রাখতে আয়েশা বেগমের রাগী কণ্ঠ ভেসে এলো। দুধের বাচ্চাকে রেখে এভাবে বাইরে যেতে হবে কেন? আর গেলেও এত দেরি কেন? তোমার কি একটুও কাণ্ডজ্ঞান নেই আলিশা? আলিশা মাথা নিচু করে সব শুনল, একটাও প্রতিবাদ করলো না সে। আলিশা তো মা, তার নিজের ভেতরটাই তো অপরাধ বোধে ফুটছে। আরহামকে শাস্তি দিতে গিয়ে সে কি নিজের বাচ্চাকেই কষ্ট দিয়ে ফেলছে? ভাবনাটা মাথায় আসতে বুকের ভেতরটা মুসুর দিয়ে উঠল তার। সকালের পর থেকে ডোরাকে আর দুধও খাওয়ানো হয়নি। বাচ্চাটা কি কিছু খেয়েছে? এই চিন্তায় তার বুকটা আরও ভারী হয়ে এলো। না, আর নয়, যা হওয়ার হবে। তবে নিজের ছেলেকে আর এক মুহূর্তের জন্য নিজের থেকে দূরে রাখবে না সে। দ্রুত নিজের রুমে গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো আলিশা। কিন্তু আলমারি খুলতে নতুন বিপত্তি। তার পরার মতো একটা জামাও নেই। তার সব কাপড়ই এখন আরহামের রুমে। বাড়ি থেকে বের হওয়ার সময় যে ড্রেসটা খুলে গিয়েছিল সেটাও সম্ভবত মিনি রুম গুছাতে এসে ধোয়ার জন্য দিয়েছে।
আলিশা হতাশ হয়ে আলমারির ভেতর তাকিয়ে রইল। যা আছে সবই বিয়ের আগের কাপড়। এখন সেগুলোর একটাও তার গায়ে হবে না, না হওয়াই স্বাভাবিক। বিয়ে, তারপর প্রেগনেন্সি। এই দীর্ঘ সময়ে তার শরীরে বেশ কিছু পরিবর্তন এসেছে। আগের মতো রোগা ফাটকাঠি মেয়েটা আর নেই। শেষ পর্যন্ত উপায় না পেয়ে আলমারির এক কোণে ভাঁজ করে রাখা আরহামের একটি টি শার্ট বের করল সে। টি শার্টটা গায়ে দিতে হালকা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এটা অনেক পুরনো টি শার্ট। তাদের সে অনাকাঙ্ক্ষিত বিয়ের পর সবার থেকে লুকিয়ে আরহাম যখন গভীর রাতে চুপি চুপি তার রুমে আসতো, এটা তখনকার টি শার্ট। আরহামের এমন আরও বেশ কয়েকটা পুরনো কাপড় আজও তার আলমারিতে রাখা আছে। আলিশা সব যত্ন করে রেখে দিয়েছে, কিছুই ফেলেনি সে। থাক না কিছু জিনিস স্মৃতি হয়ে। আলিশা ধীর পায়ে আরহানের রুমে প্রবেশ করলো। ডোরা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে বাবার বুকের ওপর, আর আরহাম সে মাথাটা বেডের হেডবোর্ডে ঠেকিয়ে চোখের উপর এক হাত রেখে নিশ্চুপ বসে আছে। রেগে আছে নাকি শান্ত, কিছুই বোঝা যাচ্ছে না। দরজা খোলার শব্দে আরহাম হাত সরিয়ে তাকালো, দেখলো আলিশা এসেছে, তবে কোনো প্রতিক্রিয়া সে দেখায়নি। আলিশা ধীরে ধীরে এগিয়ে এসে ডোরাকে কোলে নিতে হাত বাড়াতে আরহাম খপ করে তার হাত চেপে ধরে বাধা দিল। কোনো কথা না বলে সে আলতো করে ডোরাকে নিজের বুক থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর উঠে দাঁড়িয়ে আবারও আলিশার পথ আটকে দাঁড়ালো। আলিশা দ্বিতীয়বার ডোরার দিকে এগোতে আরহাম পেছন থেকে তার হাত মুচড়ে ধরে ফেললো। আহ, ব্যথা পাচ্ছি আমি, হাত ছাড়ো। আরহামের কণ্ঠটা অস্বাভাবিক শান্ত, অথচ ভিতরে জমে থাকা রাগ স্পষ্ট। কোথায় গিয়েছিলি? বাইরে। কাকে বলে গিয়েছিলি? আগে হাত ছাড়ো, ডোরার কাছে যাব। গতকাল থেকে আমার ছেলে আমার বুকে আসেনি। ছেলে? বাহ, এখন ছেলের কথা মনে পড়েছে। সারাদিন কোথায় ছিল এই চিন্তা? আমার বাচ্চা, আমি বুঝবো। কথাটা শেষ করার আগে আরহাম তার অন্য হাতটা দিয়ে আলিশার কোমরে শক্ত করে চেপে ধরল, এক প্রকার নখ ডাবিয়ে দিল। আরহাম, ব্যথায় আলিশা কেঁপে উঠতে আরহাম হাতের চাপ আরও বৃদ্ধি করল। চুপ, একদম চুপ। আগে বল, কোথায় গিয়েছিলি? তোমাকে বলা প্রয়োজন মনে করি না। তাহলে কাকে বলা প্রয়োজন মনে করিস? সেটা বলতে আমি বাধ্য নই। অবশ্যই বাধ্য। আমার বিয়ে করা বউ কোথায় যাবে, কোথায় থাকবে, সেটা জানার অধিকার আমার আছে। তবে আমার অধিকারের বেলায় তোর কোনো অধিকার অপূর্ণ রেখেছি আমি? যা চাস তা চাওয়ার আগেই এনে দিই, যেভাবে আবদার করি সেভাবেই পূরণ করি। আমি সেসবের কথা বলছি না। আরহাম দাঁতে দাঁত চেপে আলিশার সোয়াল ধরে বলল, তো আর কিসের অধিকার? সব অধিকার তোকে দিয়েছি আমি। তুই কি কোনোভাবে ফিজিক্যাল সেটা হলেও তোকে বিছানায় সুখে রেখেছি আমি, নাকি তোর কম পড়েছে? কম পড়লে বল, পুষিয়ে দিচ্ছে। আরহাম সর্বশক্তি দিয়ে আরহামের বুকের উপর ধাক্কা দিল আলিশা। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমার সঙ্গে এভাবে কথা বলার সাহস কিভাবে পাও তুমি? আরহাম আর নিজের রাগ চেপে রাখতে পারলো না। যেভাবে তুই আজ আমাকে না বলে বের হয়েছিস, ঠিক সেভাবে। তোর একবারও কলিজা কাঁপলো না দুধের বাচ্চাটাকে রেখে আমাকে কিছু না জানিয়ে বের হতে? আমার বাচ্চার খেয়াল আমার আছে। তাই? তাহলে সারাদিন কোথায় ছিলি? আমার ছেলে দুধের জন্য কেঁদেছে। কেন কাঁদবেও? আমার ছেলেকে নিয়ে এক ফোঁটা অবহেলাও আমি সহ্য করব না আলিশা। আলিশার চোখের রাগ আর কষ্ট একসাথে ভেসে উঠল। ওর দায়িত্ব কি শুধুই আমার? তোমার নেই? আছে বলেই তো ওকে ফেলে কোথাও যায়নি। তুমি ইচ্ছে করে। আলিশার কথা শেষ হওয়ার আগে আরহাম আবারও একই প্রশ্ন করলো, কোথায় গিয়েছিলি? বলেছি তো, তোমাকে বলতে আমি বাধ্য নই। আলিশা, আরহাম গর্জে উঠল, তোমার বেলায় সব কিছুর নাম অধিকার, আর আমার বেলায় শুধু আবদার আর ফিজিক্যাল নিড, তাই তো? কথাটা বলেই এক মুহূর্ত থামল সে। তারপর আবারও বলল, তুমি কোথাও গেলে আমাকে বলার প্রয়োজন মনে করো না। জিজ্ঞেস করলে বলো, তোর না জানলেও হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও জানাও না। নিজের ইচ্ছে মতো চলতে পারো। অথচ আমি একবার একই কাজ করলে সেটা দোষ হয়ে যায়। আরহাম নিশ্চুপ। আলিশা ভেজা চোখে তার দিকে তাকিয়ে আবার বলল, তুমি যে অধিকার আমার উপর খাটাও, সেই একই অধিকার আমাকে কেন দাওনি?
তোমার বাচ্চাকে কয়েক ঘন্টার জন্য রেখে বাইরে গিয়েছি বলেই আমি অবহেলা করেছি? আর তুমি মাঝরাতে বাইরে থেকে ফিরলেও প্রশ্ন করলেই বলো তোর না জানলেও হবে, এটাই তোমাদের অধিকার? শেষ কথাটা বলতে বলতেই কেঁদে উঠল আলিশা। এতদিনের জমে থাকা অভিমান, কষ্ট যেন একসঙ্গে বাঁধ ভেঙে বেরিয়ে এলো। আরহাম নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। আলিশার প্রতিটি কথায় যেন তীরের মতো এসে বিঁধছে তার বুকে। আলিশা কোনো মিথ্যে বলেনি, বরং এতদিন সে নিজেই বুঝতে পারেনি নিজের অজান্তে কতটা একপাক্ষিক হয়ে উঠেছিল আরহাম। আর আলিশাও কখনো এইভাবে নিজের ভেতরের কথাগুলো খুলে বলেনি। অপরাধ বোধ চেপে ধরল তাকে। সে ধীরে ধীরে কান্নারত আলিশার দিকে এক পা বাড়ালো, কিন্তু আলিশা হাত তুলে তাকে থামিয়ে দিয়েছে। প্লিজ, আমাকে একটু সময় দাও, কিছুক্ষণ একা থাকতে চাই। আরহাম আর এক পাও এগোলো না। সে বুঝলো এই মুহূর্তে কোনো ব্যাখ্যা কিংবা কোনো যুক্তি পরিস্থিতি স্বাভাবিক করবে না, বরং কথা বললে এখন তা আরও বাড়বে। আরহাম নিঃশব্দে একবার ঘুমন্ত ডোরার দিকে তাকালো, তারপর খুব ধীরে আলিশার মাথায় আলতো করে হাতে বুলিয়ে দিয়ে বেরিয়ে গেল কামরা থেকে। সেই রাতে কাঁদতে কাঁদতে ডোরাকে বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে আলিশা। অন্যদিকে আরহাম বসে আছে আরাফের বাসায়। একের পর এক ওয়াইনের গ্লাস খালি করে যাচ্ছে সে, কিন্তু নেশার চেয়ে বেশি তাকে গ্রাস করে আছে অপরাধবোধ। বারবার কানে ভেসে আসছে আলিশার কথাগুলো, তুমি যে অধিকার আমার উপর খাটাও সেই একই অধিকার আমায় কেন দাওনি? প্রতিটি শব্দ যেন তার বুকের ভেতর ধারালো ছুরির মতো বিঁধেছে। সে এতদিন কেন বিষয়গুলো এভাবে ভেবে দেখেনি? ডোরাকে মাত্র একটা দিন সামলাতেই তার হিমশিম খেতে হয়েছে, অথচ আলিশা দিনের পর দিন, মাসের পর মাস বিন্দুমাত্র অভিযোগ না করে সব কিছু সামলিয়ে এসেছে। আরহাম যতটুকু সম্ভব সময় দেওয়ার চেষ্টা করেছে, তবে কিন্তু উঠতি বয়সে আরহামের চার দেওয়ালের ভিতর যেন মন টিকত না। অপরাধ বোধে নিজের চুল নিজের হাতেই খামচে ধরল আরহাম। পাশ থেকে আরাফ তার কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল, আমি তো আগেই সাবধান করেছিলাম বন্ধু, সেদিন যদি আমার কথাটা শুনতিস তাহলে আজ ব্যাপারটা এত দূর গড়াতো না। কিন্তু আরহাম যেন কিছুই শুনছে না। সে নির্বিকার ভঙ্গিতে আবারও গ্লাস ও ওয়াইন ঢেলে এক নিঃশ্বাস শেষ করে দিল। এবার আরাফ আর বসে থাকতে পারলো না, দ্রুত গ্লাসটার হাত থেকে কেড়ে নিয়ে শুধালো, পাগল হয়ে গেছিস নাকি? প্রায় এক বোতল শেষ করে ফেলেছিস, আর এক ফোঁটাও খাবি না। এতে সমস্যার সমাধান হবে না, উল্টো তোরই ক্ষতি হবে। আরহাম অসহায় দৃষ্টিতে আরাফের দিকে তাকালো। আজ বাধা দিস না আরাফ, আমার একটু শান্তি দরকার। লিসার কান্না ভেজা মুখটা আমাকে শান্তি দিচ্ছে না। প্রিয় মানুষটার নাম অন্য একজন পুরুষের মুখে শুনে আরাফের বুকের ভেতরটা হালকা মোচড় দিয়ে উঠল। একসময় সেই নামটা নিজের জীবনের সঙ্গে জুড়ে দেখার স্বপ্ন দেখেছিল সে, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামনে নিল আরাফ, কারণ যে মানুষটা আজ সেই নাম উচ্চারণ করেছে সে আলিশার স্বামী, আর তার জীবনের চেয়ে প্রিয় বন্ধু। কিছুক্ষণ নীরব থেকে আরাফ বলল, মাপ চেয়ে নে। মাফ করবে আমায়? মানুষ মাত্রই ভুল, চেষ্টা করে দেখ। আরহামের আর কোনো জবাব দিল না। মদের নেশার মানসিক ক্লান্তি মিলেমিশে তাকে সম্পূর্ণ অবসন্ন করে ফেলেছে। তার মাথাটা ধীরে ধীরে আরাফের কাঁধে হেলে পড়ল। আরাফ দীর্ঘশ্বাস ফেলে তাকে সামনে নিল। পরদিন সকালে ঘুম ভাঙতে আলিশার মনে হলো চারপাশটা যেন অদ্ভুত এক স্নিগ্ধ ফুলের সুবাসে ভরে আছে। সুবাসটা এতটাই মিষ্টি যে কিছুক্ষণ চোখ বন্ধ করে সেই ঘ্রাণ অনুভব করতে লাগলো। ধীরে ধীরে আড়মোড়া ভেঙে উঠে বসলো সে। চারপাশে চোখ বোলাতেই বিস্ময়ে তার চোখ জোড়া বড় হয়ে এলো। এ কি? যেদিকে তাকায় সেদিকেই শুধু ফুল আর ফুল। পুরো রুমটাই যেন রঙিন ফুলের সাজে নতুন করে সেজে উঠেছে। পাশে তাকাতেই খেয়াল করলো ডোরা বিছানায় নেই। আলিশা বিছানা থেকে নামার জন্য পা বাড়াতে আরও একবার অবাক হলো। মেঝে জুড়েও সারি সারি ফুলের পাপড়ি বিছানো, যেন সেগুলোই তাকে কোথাও নিয়ে যেতে পথ দেখাচ্ছে। সব কিছুই যেন তার কাছে স্বপ্নের মতো লাগছে। আলিশার অজান্তেই তার ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা দেখা গেল। ফ্রেশ হওয়ার জন্য কাপড় নিতে ড্রেসিং রুমে ঢুকতে আর এক দফা চমকে উঠল। ড্রেসিং রুমের বিশাল আয়না জুড়ে বড় বড় অক্ষরে অসংখ্য সরি লেখা।
তার চারপাশে সটানো রয়েছে ছোট ছোট কয়েকটি রঙিন নোট। কৌতূহল নিয়ে আলিশা একে একে নোটগুলো খুলে পড়তে শুরু করলো। নোট 1, আমার মিনি গন্ডারের মাম্মাকে তার পাপার পক্ষ থেকে অনেকগুলো সরি। নোট 2, এই অদমটাকে কি আর একটুখানি মাফ করা যায় না? নোট 3, সরি, অ্যাকসেপ্ট না করলে কিন্তু ডোরার বাবা অনেক রাগ করবে, সঙ্গে ডোরাও। নোট 4, এই যে আমার ফুলটুসি বউ, মুচকি মুচকি না হেসে তাড়াতাড়ি তৈরি হয়ে ছাদে চলে আসুন। নোট 5, ওয়ান্স অ্যাগেন আই এম রিয়েলি সরি। একটার পর একটা নোট পড়তে পড়তে আলিশার ঠোঁটের কোণের হাসিটা আরও গাঢ় হলো। গন্ডারটা যে প্রাণপণ চেষ্টা করছে তাকে মানানোর, সেটা আমি বুঝতে আর বাকি রইল না। তবুও এত সহজে কি আর তাকে ক্ষমা করা যায়? একটু শাস্তি তো গন্ডারের প্রাপ্য আছে। এই ভেবে নোটগুলো বুকের সঙ্গে জড়িয়ে ধরে আবারও মুচকি হেসে ফেলল আলিশা। আরহাম সেই সকাল থেকে ভীষণ ব্যস্ত, তবে এবারের ব্যস্ততা তার পেশা, শুটিং কিংবা নিজের কাজ নিয়ে নয়, বরং আলিশার রাগ ভাঙানোর ক্ষুদ্র এক প্রচেষ্টা নিয়ে। ভোরবেলা হুঁশ ফিরতেই আরাফের বাসাতেই শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিল সে। এরপর টানা 2 ঘন্টা ধরে শুধু আলিশাকে নিয়েই পরিকল্পনা করেছে। আলিশার সবসময় একটা অভিযোগ ছিল, এত বড় গায়ক হয়েও কেন আরহাম কখনো তার জন্য একটা গান লেখেনি। এই বিষয়টা নিয়ে তাদের কত মান অভিমানী না হয়েছে। প্রতিবারই আরহাম একই কথা বলতো, তোর কথা চিন্তা করি বলেই তো তোর জন্য গান লিখি না। এই আমাকে নিয়ে আবার কিসের চিন্তা? আরহাম গম্ভীর হওয়ার ভান করে বলতো, এই যে আমার আদরের বুটকির জন্য একটা গান লিখব, তারপর সেটা গেয়ে শোনাবো, এতে তো তুই আরও ভুলে যাবি। তারপর 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 যদি তুই বেলুনের মতো ফেটে যাস, তখন আমি আর ডোরা কি নিয়ে থাকবো? তাই তো আমি তোর জন্য গান লিখি না। গন্ডার পুরনো সে কথোপকথনের কথা মনে পড়তেই আরহাম আপন মনেই হেসে ফেলল। আজ সে ঠিক করেছে, আলিশার বহুদিনের সেই ছোট্ট ইচ্ছেটা পূরণ করেই তার রাগ ভাঙাবে। এদিকে ছোট্ট ডোরা ফোলা ফোলা মুখ করে গম্ভীর দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছে। তার ভীষণ রাগ হয়েছে। এত সকালে বাবা কেন তাকে মায়ের বুক থেকে টেনে নিয়ে এসেছে? তার এত স্বাদের ঘুমটা নষ্ট হওয়ার কারণে ক্ষণে ক্ষণে সে নিজের বিরক্তি প্রকাশ করছে। তাই সুযোগ পেলেই সে ছোট্ট ছোট্ট পা দুটো দিয়ে আরহামের বুক বরাবর ঠুস ঠাস লাথি মেরে নিজের প্রতিবাদ জানাচ্ছে। আরহাম যখনই তার গুলোমুলো পা দুটো দৌড়ে থামানোর চেষ্টা করে, অমনি ডোরা গলা ছেড়ে কান্না জুড়ে দেয়। শেষমেশ হাল ছেড়ে দিয়ে চুপচাপ ছেলের প্রতিটা লাথি সদরে গ্রহণ করতে হচ্ছে তাকে। এসবের মাঝে হঠাৎ তার ফোনটা বেজে উঠল, একটা জরুরি কল। এদিকের কাজগুলো দ্রুত শেষ করতে হবে, এতক্ষণে নিশ্চয়ই আলিশের ঘুমা ভেঙে গেছে। আরহাম নীলাকে ডেকে প্রায় জোর করে ডোরাকে তার কোলে তুলে দিল। ডোরা অবশ্য সঙ্গে সঙ্গে প্রতিবাদ শুরু করলো, কিন্তু এবার আর তাকে কোলে নিল না আরহাম। এখন নিলে এই ছোট মরিচ আর কোনো কাজই করতে দেবে না তাকে। যাওয়ার আগে ছেলের সামনে দাঁড়িয়ে হেসে বলল, আচ্ছা আমাকে একটা টাটা দিত। ডোরা ডোরা মুখ ফিরিয়ে রইল অভিমানে। কি হলো, তোকে না টাটা দেওয়া শিখিয়েছি? এবার দে দেখি, টাটা দে। ডোরা কিছুক্ষণ গম্ভীর মুখে বাবার দিকে তাকিয়েছিল, তারপর হঠাৎ করে নিজের গুলোমুলো একটা পা উঁচু করে আরহামের দিকে তাক করে পা নেড়ে দিব্যি টাটা দিল। ডোরার এমন কিউট টাটা দেখে উপস্থিত সবাই একসাথে হেসে ফেলল। আরহাম ডোরার রাগ বুঝতে পেরে উল্টো ঘুরে যেতে যেতে বলল, কাউকে বেশি দাম দিতে নেই, বেশি দাম দিলে পরে সে আপনাকে এমন ঠ্যাং দেখিয়ে টাটা দিবে। সকাল 10টা, সব আয়োজন শেষ, এখন শুধু অপেক্ষা আরশানের মাম্মার। জীবনে অসংখ্য শো, কনসার্ট, এমনকি ইন্টারন্যাশনাল স্টেজেও পারফর্ম করেছে আরহাম। হাজার হাজার দর্শকের সামনে দাঁড়িয়েও কখনো তার গলা কাঁপেনি, অথচ আজ তার কেন যেন নার্ভাস ফিল হচ্ছে। তার ছোট মরিচের মায়ের রাগ কি ভাঙবে? খানবাড়ির বিশাল ছাদটা এমনিতেই চোখ জোড়ানো সুন্দর, কিন্তু আজ আরহাম সেটাকে যেন এক টুকরো রূপকথার রাজ্যে পরিণত করেছে। চারপাশ জুড়ে আলিশের প্রিয় রজনীগন্ধার শাড়ি, তাদের মিষ্টি সুবাসে পুরো পরিবেশটা মোহময় হয়ে উঠেছে। ছাদের কাছের রিক্টেক্সেবল রফটা টেনে বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে বাইরের দিনে আলো প্রায় ঢুকতেই পারছে না। কাছের
নিচে চারদিকে ঝুলছে অসংখ্য ফেয়ারি লাইট, উষ্ণ সোনালি আলোয় পুরো ছাদটা যেন সন্ধ্যার আবহ ধারণ করেছে। আলো, ফুল আর হালকা বাতাসে মিশেছে। জায়গাটা এতটাই অপার্থিব লাগছে যে এক মুহূর্তের জন্য বিশ্বাসই হয় না যে বাইরে এখন দিনের আলো। ছাদে এখন সকালেই উপস্থিত রয়েছে আরহামের বন্ধুদের পাশাপাশি এসে আলিশার বেস্ট ফ্রেন্ড দিহানার মিথি। এদিকে নীলা আলিশার চোখে নরম কাপড় বেঁধে ধীরে ধীরে তাকে ছাদের দিকে নিয়ে আসছে। ছাদে পা রাখতে চারদিকের হালকা শব্দ তার কানে এসে ঠেকছে। ঠিক তখনই তার কানে ভেসে উঠল আরহামের তলায় গিটারের প্রথম সুর। নীলা আলতো করে আলিশার চোখের বাঁধন খুলে দিয়ে চোখ খুললেই কয়েক সেকেন্ড স্থির হয়ে গেল আলিশা। বিস্ময়ে চোখ দুটো ছানা বড় হয়ে গেছে। এসব কি, কখন করেছে? কই, সে তো কিছুই টের পায়নি। ভাবনার মাঝে তার দৃষ্টি গিয়ে থামলো সামনে দাঁড়িয়ে থাকা আরহামের ওপর। আলিশার সঙ্গে চোখাচোখি হতে আরহাম মাইক্রোফোনটা হাতে তুলে নিয়ে চিল্লিয়ে বলল, দিস ওয়ান ইজ ফর মাই মিসেস। কথাটা শুনে চারদিক থেকে শীষ, হাততালি আর উল্লাস পেটে পড়ল সবাই। আরহাম চোখ সরালো না আলিশার দিক থেকে। তারপর ধীরে ধীরে গিটারের তারে আঙ্গুল ছুঁয়ে শুরু করলো আলিশার জন্য লেখা তার নিজস্ব গান। চুপ করে কেন শোনা, তুমি কথা কেন বলছো না? চুমু দিয়ে কি রাগ ভাঙাবো, তা একবার বলো না। চুপ করে কেন শোনা, তুমি কথা কেন বলছো না? চুমু দিয়ে কি রাগ ভাঙাবো, তা একবার বলো না। তুমি রাগলে আমি মানাবো, আমি রাগলে তুমি মানাবে। এভাবে একটু একটু করে তোমার আমার গল্প আগাবে। চুপ করে কেন শোনা, এখনো কি কথা বলবে না? গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে কলতারিতে মুখর হয়ে উঠল। আর আলিশা, সে এখন একই জায়গায় দাঁড়িয়ে আছে, তার চোখের কোণে চিকচিক করছে অশ্রু। আরহাম ধীরে ধীরে নীলার কোলে থাকা ডোরাকে নিজের কোলে তুলে নিল। তারপর অন্য হাতে এক গুচ্ছ রজনীগন্ধা নিয়ে সবার সামনে আলিশার কাছে এসে হাঁটু গেড়ে বসল। আমার বুটকি, আমার ছোট মরিচের দানি লঙ্কা মাম্মা, এক ঘন্টারের সুন্দরী বউ, এই অদমটাকে কি একটুখানি মাপ করা যায়? চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।